যে রুল অফ থাম্ব, যেটা ব্যাপারটা বলেছিলাম সামারি লেখার সময়, সেটা হচ্ছে যে সামারি সাধারণত 1/3 হতে হয় একটা লেখার, একটা টেক্সটের সাধারণত 1/3 হচ্ছে সামারি, ঠিক আছে। সাবস্টেন্সটার সেইভাবে দেখতে গেলে পয়েন্টটা একই, যে কনসাইজলি 1/3 হওয়া উচিত একটা টেক্সটের। সামারি আর সাবস্টেন্সে এইখানে কোনো তফাৎ নেই, কিন্তু সাবস্টেন্সের ব্যাপারটা হচ্ছে যে নির্যাসটা লিখতে হবে। এখানে মেইন পয়েন্টসগুলো যেমন সামারিতে মেইন পয়েন্টস উইদাউট এক্সাম্পলস, উইদাউট এনি ডাইগ্রেশনস, উইদাউট এনি অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস ইত্যাদি লিখতে হচ্ছিল, সাবস্টেন্সে কি করতে হবে, সাবস্টেন্সে ওটাকে আরও একটুখানি কনসাইজ করতে হবে, আর একটুখানি ছোট করতে হবে। ছোট কিভাবে করা যাবে সেটা হচ্ছে, যেমন প্যারাফ্রেজিংয়ে তুমি কি করছো, তুমি মানেটা বুঝছো, মানেটা বুঝে নিজের ভাষায় ওটাকে লিখছো। সাবস্টেন্সেও তাই, সাবস্টেন্সে তোমাকে আনলাইক সামারি, not the facts but you have to write the core interpretation, মানে মূল কথাটা, নির্যাসটা তোমাকে, সাবস্টেন্সের একটা মানে হতে পারে নির্যাস, তোমাকে নির্যাসটা বলতে হবে, দেখতে হবে যে নির্যাসটা কি, হোয়াট ইজ দ্য কোর আর্গুমেন্ট or what is the core thing about a particular text, poem or prose, whatever, যেটুকু দেওয়া রয়েছে সেইটুকুতে কবি কি বলতে চাইছে, এবং সেটা খুবই প্রিসাইজ ম্যানারে, সেটা খুবই ছোট করে তোমাকে বলতে হবে, খুবই ছোট তো আছে, মেন পয়েন্টস যেমন সামারিতে তুমি দিচ্ছ, এখানেও মেন পয়েন্টসগুলো আছে, বাট ইট শুড বি ডান ইন ইয়োর ওন ওয়ার্ডস। যেটা আমি সামারিতেও অবশ্য বলেছিলাম যে অ্যাভয়েড ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, এখানেও তাই, এখানেও আমি সেটাই বলবো যে অফকোর্স উই ক্যানট ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অ্যান্ড ইট শুড বি অ্যান ইন্টারপ্রিটেশন অফ হোয়াট দ্য poet or the writer or the author is trying to say in a very short way, খুব ছোট করে আমাকে এটা বলতে হবে সাবস্টেন্সে যে কবি বা লেখক এক্স্যাক্টলি কি বলতে চাইছে। এটারও একটা ব্যাপার কি, এটাও একটা রাইটিং স্কিলের মধ্যে পড়ে, এটাকেও আমাদের প্র্যাকটিসের মাধ্যমেই যা করার করতে হবে। The more we practice, the better we will get at it. যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি এটা আমাদের কাছে সাবলীল হয়ে উঠবে। একটা জিনিস আমরা বলতে পারি সাবস্টেন্সে, সেটা হচ্ছে যে ইট ক্যান বি কনসিডার টু বি অ্যান এক্সটেন্ডেড প্রেসি, মানে যদি তিনটেকে পরপর রাখা হয়, প্রেসি, সাবস্টেন্স আর সামারি, তাহলে সামারিটা হচ্ছে more like the elder brother in the family, and substance is like the middle one, and presi is the youngest, shortest, মানে from the other end আর কি। প্রেসিটা শর্টেস্ট হয়, substance is short and substance is shorter, and summary is the short one. So এবার সাবস্টেন্সের একটা এক্সাম্পল, সাবস্টেন্স লেখার একটা উদাহরণ আমাদেরকে দেখতে হবে। ধরো পুরো এসেটা যেটা আছে, ড্রিম চিলড্রেন, এটা রিসেন্টলি আমরা পড়ছি, তোমারও নিশ্চয়ই, তুমিও পড়ছো, তোমার মনে আছে অ্যাবাউট দ্য ইভেন্টস অ্যান্ড ফ্যাক্টস অফ ড্রিম চিলড্রেন। তো ড্রিম চিলড্রেনে মূল ব্যাপারটা কি হচ্ছে সেটাকে যদি আমরা বলি, নিজেদের মধ্যে আলোচনা করি এবং বলি, তাহলে দেখা যাবে যে তো মূল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে
Lamb or the author is dreaming that he has two children, and Lamb is talking about his childhood to the dream children, only to realize later in the essay that it is just a dream, it is not true. His children are not real. His children are dream children. তো এইখানে এইটা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? এবার এখানে অনেক রকমের এক্সাম্পলস আছে, অনেক রকমের অ্যাডজেক্টিভস আছে, ডেসক্রিপশনস আছে। এই কোনোটাই আমরা ইয়ের থেকে নেব না, সাবস্ট্যান্সের মধ্যে লিখব না আমরা। সাবস্ট্যান্সে শুধু মূল যে কথাটা, যে টেক্সটার মধ্যে বা পোয়েমটার মধ্যে এক্স্যাক্টলি কি বলা রয়েছে সেইটাকেই আমরা এখানে লিখব। এবার ধরো প্রোজের একটা এক্সাম্পল হলো ড্রিম চিলড্রেন। তোমরা ফার্স্ট সেমেস্টারে যে পোয়েমসগুলো পড়েছিলে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পোয়েম বলো, ইফ ইউ রিমেম্বার এনি। সনেট 73। ওকে, সনেট 73। এবার তোমাকে যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বলছিলাম তখন তোমাকে বোধহয় বলেছিলাম যে এই সনেটের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে, আর তুমি লিখে দিয়েওছিলে। এবং সেইখানে একটা স্টেপ হচ্ছে ওই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের একটা প্যারাগ্রাফ, একটা পার্ট হচ্ছে সাবস্টেন্স। ইউ নিড টু টক অ্যাবাউট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, ঠিক আছে? তো হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সনেট নাম্বার 73-র ইয়েটা কি ছিল? লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। না না স্যার, ওই তো তাহলে ওটা কোনটা ছিল? টাইম, টাইমের উপরে কিছু টাইম একটা টাইম ছিল। ইয়েস স্যার, ওই যে দ্যাট টাইম অফ দ্য ইয়ার দো মে দ্যাট স্টিল টাইম বি অফ হোল্ড। দ্য ইয়ার। হ্যাঁ, তো এইখানে যে সাবস্টেন্সটা হতে পারে সেটা হচ্ছে যে দ্য পোয়েট কন্টেমপ্লেটস his old age, and how in his old age his charms will disappear, and yet he will adore, or he will consider his friend to be equally um, beautiful, or equally, or to be a person who cannot be harmed by time. It was something like that, ঠিক আছে? তো এইভাবেই ইয়েটা করতে হবে, মানে সাবস্টেন্সটা আমাদেরকে করতে হবে যে what is the main idea of that particular পোয়েম, ঠিক আছে? এরকমই আমরা যে কটা পোয়েম এখানে আছে সেই পোয়েমসগুলো আমরা সাবস্টেন্স লিখতে পারি, ঠিক আছে? লেটস ট্রাই টু ডু আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল রাইট নাও। ছোট ছোট দিয়ে আমরা প্রথমে শুরু করতে পারি। যেহেতু তুমি সনেট নাম্বার 73 অলরেডি করেছো, তো সনেট নাম্বার 73-র যে ফার্স্ট কোয়াট্রেনটা আছে সেইটার একটা মানে এই মর্মে যেটা আমি বললাম সেই মর্মে একটা করে বলো। Take 5 minutes and try to do it.
ডান। হ্যাঁ স্যার, মানে বলো রাইট। বলো। হ্যাঁ, আগে স্যার তাহলে লাইনটা এক একটা করে লাইন বলছি স্যার, তারপর সেটা হুম কি এক্সপ্লেন করবো নাকি ডাইরেক্টলি না করব? না, এটা চারটে লাইন আমাকে একসাথেই করতে হবে, আমি তাই জন্য এটার ইয়েগুলো লিখলাম, আম, তোমার টেক্সটটা দিলাম মেসেজে, আচ্ছা। ও। যে এই চারটে একসাথেই আমাদেরকে করতে হবে, মানে এটার এই চারটে লাইনকে আমরা যদি একটা পোয়েম ধরি তাহলে সেটার সাবস্টেন্সটা এক্স্যাক্টলি কি হবে। লেটস উম, সি। হুম, মানে কি বললে বলো। হ্যাঁ, হুম that time of the year mist in me behold, when হুম yellow leaves or none, or few do hang হুম upon those boughs which shake against the cold, হুম where ring choice, where late the sweet bird sang. আপনি হুম যেই ডেফিনেশনটা দিলেন অফ রাইটিং হুম সামারি, সেরকম যদি বলি তাহলে উনি বলছেন, উনি এখানে নেচারের ফল সিজনটাকে উনি ডেসক্রাইব করছেন, যখন হুম শীতকাল প্রায় আগত এবং হুম গাছ থেকে সব পাতা ঝরে যাচ্ছে, সব পাতারা হলুদ হয়ে যাচ্ছে, বা কিছু হুম পাতা যেটা এখনো গাছের সঙ্গে লেগে আছে, এবং হুম শীতকাল আগত যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই ঠান্ডা হুম হাওয়াতে যে গাছের যে ব্রাঞ্চেস গুলো, যে মোটা ডালগুলো আছে বা হুম ঝাড়গুলো যে আছে গাছের হুম পাশে, হুম সেইগুলো নড়ছে বা সেগুলো ঠান্ডায় কেঁপে উঠছে। হুম যে যে যেরকম উইন্টার আস্তে আস্তে নেচারের সম্পূর্ণ ক্ষয় হয় এবং অটম আস্তে আস্তে আবার সেটা পুরো ফুলে ফেঁপে ওঠে, উনি বলছেন যেরকম নেচারে ফল সিজন বা উইন্টার সিজন আসছে, সেরকম সেরকম ওনার জীবনেও উইন্টার সিজন আসছে বা লেট অটম এসে আগত। অর্থাৎ হুম মানে অর্থাৎ ওনারও জীবনের ক্ষয় বা উনিও মৃত্যুর দিকে যাচ্ছেন। সেই জন্য উনি নেচারের মানে নেচারকে সামনে বা পার্সপেক্টিভে রেখে উনি হুম নিজের জীবনের যে ক্ষয় হচ্ছে উনি সেটাও তার ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করছেন আর কি। হুম। এবার দেখো, এইখানে যেটা তুমি বললে মানেটা বললে ঠিকই। এবার ব্যাপারটা হচ্ছে যে সাবস্ট্যান্সের ক্ষেত্রে আনলাইক সামারি, আমাদের যেটা এখানে লেখা রয়েছে সেইটার অন্তর্নিহিত মানে এবং সেটার নির্যাসটা আমাদেরকে বলতে হবে। সো ইফ দেয়ার আর লাইক, আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ভাবে আমরা ইয়েগুলোকে গুনতে পারি, ওয়ার্ডসগুলোকে গুনতে পারি, নট ম্যানুয়ালি বাট সেমি ম্যানুয়ালি। সেটা হচ্ছে যে ফার্স্ট লাইনটাকে যদি আমরা দেখি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, নটা মতন ওয়ার্ডস আছে। তো নটা ওয়ার্ডস আর চারটে লাইন, 36 ওয়ার্ডস, ঠিক আছে। তো 36 ওয়ার্ডসটাকে আমাদের অ্যারাউন্ড 10 ওয়ার্ডস অর অ্যারাউন্ড দ্যাট, ওরকম একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো সেই লেন্থটাকে আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। তো আমরা এরকম করে বলতে পারি যে, মানে আই এম অলসো ট্রাইং টু ডু সাবস্টেন্স ইজ নট ইজি, যে এমনি মানে উইদাউট প্র্যাকটিস যে কেউ করে দিতে পারবে, বাট আই এম ট্রাইং। সেটা হচ্ছে যে দ্য পোয়েট ল্যামেন্টস বা এক্সপ্রেসেস, ল্যামেন্টস অবলিক expresses the apprehension of old age through the words symbolic of decrepitude. এখানে আমরা বলতে পারি এরকম করে, the poet laments the oncoming of old age through the words, through words symbolizing decrepitude. Decrepitude, I don't know if the spelling is right. Decrepitude, yeah, this should be right. তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
মোটামুটি 12 শব্দের মধ্যে আমরা এটা এক্সপ্লেন করলাম যে এই লাইনটার, এই চারটে যে লাইন আছে সেটার অ্যাকচুয়াল অর্থটা কি, হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু সে। we are avoiding any kind of adjectives. we are এখানে অনকামিং এর স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, ONCOMING হবে। যাই হোক, তো we are trying to avoid the facts that are given in the lines, unlike সামারিতে আমরা কি করি, আমরা চেষ্টা করি মেন পয়েন্টস গুলো দিতে। যে এটারই যদি সামারি লিখতে হয় তাহলে হয়তো সামারিটা এরকম হতো যে দ্য পোয়েট টকস অ্যাবাউট এ পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার when yellow leaves hang from the boughs which shake in the cold, where once birds sang. লাইনগুলো যেগুলো দেওয়া রয়েছে, ওয়ার্ডসগুলোকে আমরা চেষ্টা করব পাল্টে দেওয়ার, কিন্তু ফ্যাক্টসগুলো আমরা দিচ্ছি ফ্রম দ্য টেক্সট। বাট in the substance it becomes more concise, it becomes more compact, and instead of talking about the facts or whatever is given in the lines, we are now trying to give our own interpretation of what the poet is trying to say here. It's impossible to understand what exactly the poem is trying to say, but it is our interpretation in the form of a substance. যে এই আমাদের মনে হয় যে এইভাবে এই জিনিসটা মূলত কবি বলতে চেয়েছেন, ঠিক আছে। এইভাবেই আমাদেরকে সাবস্টেন্সটা প্র্যাকটিস করতে হবে। প্রথমে তুমি দুটো লাইন নাও, তারপরে চারটে লাইন নাও, তারপরে পুরো পোয়েমটা নাও যদি ওটা সনেট হয়। আরও বড় পোয়েম হলে সেটার প্রথম 10 লাইন নিলে বা 15 লাইন নিলে সেইটার করে করে আমাকে দেখাতে পারো, আমি দেখবো যে কতটা জিনিসটা ঠিক হচ্ছে আর কি। আর সাবস্টেন্স প্রোজেরও আসতে পারে, প্রোজেরও সাবস্টেন্স হয়, which I personally think, আমি এটা শিওর নই, মানে ওরমভাবে তো বলা উচিত নয়, আমার মনে হয় যে প্রোজ ইজ ইজিয়ার টু ডু দ্যান পোয়েম, কারণ পোয়েমের মধ্যে এক্স্যাক্টলি পোয়েট কি বলতে চাইছে, ওই মেটাফার, সিম্বলস, ইমেজেস, ওগুলোকে ওয়ার্ডসের লিটারাল ওয়ার্ডসের মধ্যে ফর্ম করে লেখাটা একটু আমার মনে হয় একটু কঠিন। বাট ইফ ইট ইজ আ প্রোজ অর ইফ ইউ আর গিভেন আ চয়েস, ধরো প্রোজ সাবস্টেন্স লিখতে দেওয়ার সময় তোমার চয়েস পেলে যে প্রোজ লিখবে না পোয়েম লিখবে, আই সাজেস্ট যে তুমি প্রোজটাকে চুজ করবে, ঠিক আছে। অ্যান্ড সিন্স তোমাদের যেহেতু প্রোজটার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে এই সেমিস্টারে, তো এক্সপেক্ট করা যেতে পারে যে শুধু প্রোজই আসবে। সো আমরা প্রোজেরও চেষ্টা করব এক্সাম্পলগুলো ফর্ম করা। এবার একটা জিনিস আছে সাবস্টেন্সের সাথে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল নোট। ক্রিটিক্যাল নোটটা আর কিছুই নয়, ওই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মতনই, কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেমন অনেকগুলো প্যারাগ্রাফ আছে, অনেকগুলো স্টেপস আছে, তোমাকে অতগুলো এখানে স্টেপস করতে হবে না। ইমাজিন করতে হবে যে ওই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনেরও একটা সামারি যেন তুমি ওই ক্রিটিক্যাল নোটের মধ্যে করে দিচ্ছ। কি কি আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পয়েন্টসগুলো? ইন্ট্রোডাকশন, মানে অ্যাবাউট দ্য পোয়েম, অ্যাবাউট দ্য পোয়েট, one line about the poem, about one line about the poet introduce করলে, তারপরে তুমি বলছো ওটার একটা সাবস্টেন্স দিয়ে দিলে। এখানে সাবস্টেন্স, এখানে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো জায়গা নেই, কারণ যে সাবস্টেন্সটা দেবে সেটা আনসিন হবে, এটা তোমার জানার কথা নয় যে এটা কোন কবিতা, কে লিখেছে। দিস ইজ নট রিয়েলি পসিবল ফর আস টু নো। So no question of the first paragraph, that is introduction, we are already writing the substance, so that's it, no substance. But from the third paragraph onwards, we need to write something in the same vein, in the same way as we are writing the critical appreciation. তার মানে diction, মানে choice of words, structure, just এক লাইন করে, 1-2 লাইন করে ম্যাক্সিমাম, ঠিক আছে।
কারণ এটা জাস্ট একটা প্যারাগ্রাফ হবে, নোট আর কি, একটা আর কিছুই না, যতটা শর্ট করে লেখা যায়। ধরো ডিকশন, এখানে ডিকশন হচ্ছে আম, আহ, the words are negative in shade because they are yellow, they are none, they are hang, shake, cold, bare, ruined, late, ঠিক আছে, এরকম ধরনের শব্দগুলো আছে, বলছে আছে বলে আমি ডিকশনটা বলতে চাইছি নেগেটিভ শেডের। হ্যাঁ বল। মানে স্যার মানে যেটা বুঝলাম ক্রিটিক্যাল নোট, সেটা হচ্ছে স্যার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের যে পয়েন্টস গুলো আছে, ওই ওইগুলোকেই, ওই সেম পয়েন্টস গুলোকেই আফটার কমপ্লিটলি রিডিং দ্য প্রোজ অর পোয়েট্রি উইচ ইভার ইজ গিভেন, হুম, আমাদেরকে এক একটা লাইন করে মানে লিখে দিতে হবে, তাই তো? মানে রাইট সামারিরও, রাইট। মানে সামারিটাকে আরো ছোট করতে হবে। না হ্যাঁ বলতে পারো যে মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের একটা সামারি লিখে দিতে হবে। তাহলে বুঝতেই পারছো যে এটা এন্টায়ারলি, মানে আমি প্রথম দিন থেকে বলে আসছি, এটা এন্টায়ারলি প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। একটা ক্লাস করলে, দুটো ক্লাস করলে, তারপরে আর কোনোদিন প্র্যাকটিস করলে না, পরীক্ষার খাতায় কিছুই মানে সব ঘেটে যাবে আর কি। ঠিক আছে, আমার মনে আছে আমি যখন গ্র্যাজুয়েশন করছি, তো সাবস্টেন্স লিখতে দিয়েছিল, তো আমরা সবাই অ্যাম্প্লিফিকেশন লিখে দিয়ে চলে এসেছিলাম, সাবস্ট্যান্স কেউই লিখতে পারিনি। সেটার জন্য আমাদের 20-তে 0, 1 এরকম সব আমরা নাম্বার পেয়েছিলাম, আমি 0 পেয়েছিলাম, কারণ সাবস্ট্যান্স রাইটিংটা কি সেটাই জানতাম না। আমরাও সাবস্ট্যান্স রাইটিং সেভাবে আহ, শেখায়, মানে শেখানো হয় না স্কুলে, কলেজে এসে তোমাদের এটা রয়েছে একটা ভালো জিনিস। সাবস্টেন্স রাইটিংটা হচ্ছে তোমাকে প্রথমে কবিতাটা বা প্রোজটা যেটা আছে সেটার নির্যাসটা বলতে হবে in as few words as possible, the fewer the better, but without missing the real, the inherent meaning of the text, not points, not facts, this time inherent meaning, a step deeper. Summary is literal and substance is symbolic. সাবস্টেন্স আর সামারির মধ্যে এটা একটা ভালো তফাৎ আমার মাথায় এলো, সেটা হচ্ছে যে সামারিটা লিটারাল ফ্যাক্টস গুলোকে শর্টন আপ করে দিতে হয়, উইদাউট অ্যাডজেক্টিভস, উইদাউট এক্সাম্পলস, উইদাউট ডাইগ্রেশনস। সাবস্টেন্স is a step further. You have to understand the symbolical meaning. This is the true reading of the text. ঠিক আছে, মানে one of the levels of true readings. True reading of text বলে কিছু হয় না, but this is one of the steps that makes you aware of the meanings of a poem, ঠিক আছে, or literature in general। তাই জন্য এটা দেওয়া আর কি বেসিক্যালি। তো ক্রিটিক্যাল নোটের ক্ষেত্রে চয়েস অফ ওয়ার্ডস, ডিকশন, স্ট্রাকচার, এটা এই স্ট্রাকচারটা হচ্ছে মানে ইনভার্টেড স্ট্রাকচার অফ ওয়ার্ডস রয়েছে। দ্যাট টাইম অফ দ্য ইয়ার মেস্ট ইন মি বিহোল্ড, এটা খুব মানে ইনভার্ট করে দিয়েছে আর কি, এলিজাবেথিয়ান স্ট্রাকচার আমরা দেখেই বুঝতে পারছি। use of figures of speech, one line, কি কি figures of speech use হয়েছে, the use of the figures of speech like uh, the choir is a metaphor, okay, like metaphor heightens the impact of the poem, connects with the real life, এরকম শব্দ আমাদেরকে বলতে হবে। তারপরে হচ্ছে rhythm, rhythm makes it uh, we can think, we can imagine that we can sing this because of the rhythm। আর নিজের কিছু একটা অবজারভেশন, যে ইন আওয়ার ক্লাইমেটের কথা বলতে পারো, বা তোমার নিজের পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্সের কথা বলতে পারো, যে ওয়াই আর উই, মানে তোমরা যেহেতু এটা গ্র্যাজুয়েশনে পড়ছো, ইউ আর ভেরি ইয়াং, সো ইউ ক্যান সে দ্যাট being so young, why are we even reading this, how can we connect to the fact of getting old,
মিন দ্যাট ইজ আ ভ্যালিড কোয়েশ্চেন, মানে আমার মনে হয় এটা ভ্যালিড কোয়েশ্চেন যে তোমরা এত ইয়াং, তোমরা কিভাবে এটার সাথে রিলেট করবে আমরা। হ্যাঁ বলো। স্যার হয়তো মানে ফার্স্ট সেমিস্টারে বা গ্রাজুয়েশনে দিয়েছে, তাই কি আমরা আমাদের ইউথটাকে এনজয় করতে পারি, যাতে শেক্সপিয়ারের মতন লাস্ট টাইমে গিয়ে আমাদের যাতে সেটা ডাউনফল না হয়, যে উনি ওনার ইউথটাকে এনজয় করতে পারছেন না। ইয়েস, দ্যাট ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট, যে কন্ট্রাস্টের জন্য your youth, the exuberance, the vitality, the energy is contrasted with the beautiful sloth or the beautiful emptiness of the poem. এটাই হচ্ছে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্রিটিক্যাল নোট, যেটা তুমি কি ফিল করছো। তুমি যেটা বললে যে ইভেন ইফ we are young, since we are in the graduation, we are barely 21 or 20, we are in the flower of our youth, we can connect with this poem by contrast, not by similarity. ঠিক আছে, তো এই মানে এটা একটা এক্সাম্পল। এবার কি কোন পোয়েম দেবে, কোন প্রোজ দেবে, সেটা তো বলা মুশকিল। তো সেটার তক্ষুনি কিছু একটা এরকম মাথায় আসাটা একটু, আমি বলবো না ডিফিকাল্ট, বাট ইট ডিপেন্ডস আপন প্র্যাকটিস। মানে তুমি যত লিটারেচারের মধ্যে থাকবে ততই পটপট পটপট ওই ইয়েগুলো চলে আসবে, মানে ওই কোথায় কি বলতে হয় সেই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে অনলাইন এটা করে আমার খুব একটা লাভ হবে বলে মনে হয় না। যখন আমরা অফলাইন ক্লাসে যাব, উই উইল টেক আপ চাঙ্কস অফ টেক্সট, প্রোজ, পোয়েমস, ওগুলোকে ক্লাসের মধ্যে করব, ক্লাসের মধ্যে ওগুলোকে আমরা ইমপ্রুভ করব। কিন্তু তোমরা যেটা করতে পারো, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ডে একটুখানি প্র্যাকটিস করো, আর তাহলেই লিখে আমাকে দেখাতে পারো। আর যখন লিখে দেখাবে, মেক শিওর যে ইউ টাইপ ইট আউট সো দ্যাট আই ক্যান কারেক্ট ইট বেটার। ঠিক আছে, হ্যাঁ বলো স্যার। এবার তোমার যদি কিছু প্রশ্ন থাকে হ্যাঁ, তাহলে বলো। না স্যার মানে প্রশ্ন আছে। মানে আপনি বললেন ঠিকই, মানে কিন্তু স্যার আমার কেন জানি না সবগুলো গুলিয়ে যাচ্ছে স্যার। মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলুন হুম বা সামারি হুম বলুন বা সাবস্টেন্স হুম বলুন, মানে হুম যেন মনে হচ্ছে একটা খণ্ডকেই যেন স্যার মানে বিভিন্ন পার্টে আমাকে পড়তে হচ্ছে, লাইক দ্যাট। মানে কনফিউজ হয়ে যাচ্ছি আমি, যেহেতু ওকে। পার্টিকুলারলি সেট অফ রুলস কোনোটার, যেমন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আপনি লিখিয়েছিলেন ক্লাসে তো হুম বুঝিয়েছিলেন, ঠিক হুম আছে, বাট স্যার অনলাইনে স্যার হচ্ছে না ঠিক। মানে একটা মানে স্যার রিয়েল লাইফ আর একটা স্যার এরকম মিটে কনফারেন্সিং স্যার খুব অসুবিধা হচ্ছে। তো হুম রিকোয়েস্ট থাকলে স্যার যদি অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস তো শুরুই হবে 1 জুলাই থেকে, হুম তো হুম। তখন যদি এটা আর একবার যদি আপনি রিপিট করেন, তখন আরো স্টুডেন্ট হ্যাঁ থাকবে হ্যাঁ, নিশ্চয়ই ক্লাসে, সে তাহলে আরো তো, ভালো হয় আর কি। সে থাকুক আর না থাকুক, তুমি থাকলেই সেটা, মানে যে একজন থাকলেও হবে, ইট ডাজন্ট ম্যাটার। তো দেখো ব্যাপারটা হচ্ছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইজ অ্যাম্পলিফাইং, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইজ বিগ। ঠিক আছে, ডিপেন্ডিং আপন দ্য লেন্থ অফ দ্য পোয়েম, যত বড় পোয়েম হবে তত বড় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হয়ে যাবে। হিউজ, ইটস হিউজ। It requires your linguistic skills, it requires some steps to be followed. যেদিন সামারি বলছিলাম, আমি জানি না তুমি ঠিক সময় জয়েন করেছিলে কিনা, ওটারও কিছু স্টেপস বলেছিলাম আমি। ঠিক আছে, হাউএভার সাবস্ট্যান্স সামারি সবকটাই আবার ক্লাসের মধ্যে আমরা করব, বাট দ্য থিং ইজ যে সাবস্ট্যান্স অ্যান্ড সামারি রাইটিং একটু কাছাকাছি, বাট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের সাথে সাবস্ট্যান্স আর সামারির কোনো মিল নেই। হ্যাঁ, যেটা ক্রিটিক্যাল নোট, সেটা মনে করতে পারো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম সেইটার একদম শর্ট ফর্ম, জাস্ট ওয়ান লাইনে ওই যে সাবস্ট্যান্সটা তোমাদেরকে লিখতে দেবে পরীক্ষায়, সেই প্রোজ বা সেই পোয়েমের ওপরে তোমাকে ওই ক্রিটিক্যাল নোটটা লিখতে হবে। ঠিক আছে, অফকোর্স যখন অফলাইন ক্লাসেস হবে উই উইল ডিসকাস দিস আগেন। ঠিক আছে, তাহলে দ্যাট covers our SEC, but until we meet in the